নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। সংস্কার প্রশ্নে সব বিষয়ে একমত হওয়ার কিছু নেই, কারো ওপর কিছু চাপিয়েও দেয়া হচ্ছে না, আর ভিন্নমত এলে প্রস্তাব সংশোধনও হচ্ছে, জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে তিনি বলেন, কমিশনের লক্ষ্য সবাইকে নিয়ে ঐকমত্যে পৌঁছানো। আনোয়ার হোসেনের রিপোর্ট। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের 10ম বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচ্য সূচিতে ছিল উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। বৈঠকে ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেন, যাতে ভুল বুঝাবুঝি না হয় সেদিকে কমিশন নজর রাখছে। এর ফলে অনেক কিছু বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনা। এই সময় তিনি আরো জানান, কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন, বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনছে কমিশন। এই প্রক্রিয়ায় যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরুন কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব ছিল, কিন্তু আলোচনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে প্রস্তাবটা সংশোধন করার প্রয়োজন হচ্ছে। বিষয়টা না, কিন্তু প্রস্তাবটা হয়তো সংশোধনের প্রয়োজন দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের বক্তব্যগুলোকে ধারণ করেই আবার একটা সংশোধিতভাবে সেটা উপস্থাপন করা। তবে সব বিষয়ে একমত হতে না পারলেও বেশ কিছু বিষয় একমত হয়েছে কমিশন, যা জুলাই সনদে ইতিবাচক ভূমিকা পালন করবে। আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থানকে ধারণ করেই তৈরি করা যায়, সেই চেষ্টাটা আমাদের আছে, সেটা আমরা অব্যাহত রাখবো। এতে করে যাতে কোনো রকম ভুল বোঝা বা বিভ্রান্তির সৃষ্টি না হয়, সেই জন্য এটা বলা যে আমাদের দিক থেকে চেষ্টাটা হচ্ছে আন্তরিক চেষ্টা, সর্বান্তকরণের চেষ্টা হচ্ছে আপনাদের বক্তব্য, আপনাদের আকাঙ্ক্ষা সাথে যাতে একটা সামঞ্জস্য বিধান করা যায়। এই বৈঠকে 30টি রাজনৈতিক দলের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, কমিশনের সদস্য সফররাজ হোসেন, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান এবং ডক্টর আইয়ুব মিয়া। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। নির্বাচনে যতই দেরি হবে বাংলাদেশ ততই পেছাবে, দেশে বিচার ব্যবস্থা নড়বড়ে হয়ে যাবে, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5 আগস্টের পট পরিবর্তনের পর এটি সিলেটে বিএনপির বড় কোনো রাজনৈতিক কর্মসূচি। টুনু তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রথমবারের মতো সিলেটে দলের কোনো আয়োজনে যোগ দিয়েছেন মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা। সকালে সিলেট বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে সোজা হজরত শাহজালালের মাজারে পৌঁছান মহাসচিব। সেখান থেকে বেরিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে ফিরবে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ, জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জিয়াউর রহমানের জন্য দোয়া ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। বলেন, নির্বাচনে যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগোতে চায়, সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে। দোয়া মাহফিলে ছিলেন আরেক নেতা মির্জা আব্বাসও। দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, প্রয়োজনে আমরা নির্বাচন আদায় করে নেব। যারা পিয়ার পদ্ধতির কথা বলছে তারাও পিয়ার সম্বন্ধে সঠিকভাবে জানে না। পৃথিবীর 80টা দেশে পিয়ার পদ্ধতি আছে। সারা বিশ্বের 200 দেশের মধ্যে 80টা দেশের পিয়ার পদ্ধতি আছে। এই 80টা দেশের পিয়ার পদ্ধতি 80 রকম। অনুষ্ঠানে বিএনপি নেতারা দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বিএনপির হাত ধরে সংস্কার হয়েছে। বিএনপি নেতারা বলেন, আমরা লড়াই করছি গণতন্ত্রের জন্য। হঠাৎ করেই শেখ হাসিনা পালায়নি, এর জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে রাজপথে রক্ত ঝরিয়েছি। সিরাজুমনি শুভ, নাগরিক। জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না,
মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশজুড়ে জুলাই পদযাত্রা সমাবেশের অংশ হিসেবে আজ নাটোর, পাবনা ও সিরাজগঞ্জে পদযাত্রা করেছে দলটি। নাটোরের সমাবেশে তিনি বলেন, সরকার ব্যর্থ হলে জুলাই সনদ দেবে এনসিপি। মেহেদী হাসান তানিমের রিপোর্টে জানাচ্ছেন মুনিয়া চৌধুরী। সকালে নাটোর সদর উপজেলার ঢালান্তকিয়া বাজারে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সেখান থেকেই ব্যানার হাতে শহরের রাস্তায় শুরু হয় পদযাত্রা। স্লোগানে মুখরিত মিছিল ঘুরে বেড়ায় শহরের বিভিন্ন এলাকা, শেষ হয় মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে। পথসভায় বক্তারা বলেন, পুরনো দলগুলো জনমানুষের স্বপ্ন ভঙ্গ করেছে, তাই তারা চায় নতুন রাজনৈতিক ভাষা, তরুণ নেতৃত্ব আর বিকল্প রূপরেখা। বর্তমান রাজনীতির নেতৃত্বে যারা আছেন তারা ফ্যাসিবাদ থেকে কোনো শিক্ষা নেননি, কিন্তু বাংলাদেশের তরুণরা আজ প্রতিজ্ঞাবদ্ধ, তারা নতুন বাংলাদেশ গড়বে। দলের দাবি, তারা দেশের ৬৪ জেলায় ঘুরছে মানুষের কথা শুনতে আর শোনাতে চায় নিজেদের বার্তা। আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। পথসভায় আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র সদস্য ডাক্তার তাসনিম জারা এবং জেলা সমন্বয়ক প্রফেসর এস.এম. জার্জিস কাদির। জনগণকে সঙ্গে নিয়েই মাঠেই তৈরি হবে নতুন রাজনৈতিক বিকল্প। এবং ইনশাল্লাহ আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে যে ইশতেহার ঘোষণা করব, সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, তরুণ নেতৃত্ব আর বিকল্প রাজনীতির বার্তা নিয়ে নাটোরে জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলছে, রাজপথের লড়াইয়ের মাধ্যমেই এগিয়ে যাবে তাদের জুলাই সনদের প্রস্তুতি। মুনিয়া চৌধুরী, নাগরিক। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তাদের বিচার শুরু হবে কি না জানা যাবে 10 জুলাই। অলিউল রানীর রিপোর্ট। পর্যাপ্ত তথ্য প্রমাণ ও ফোনালাপের সাপেক্ষে গত 1 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। বিচার শুরু হবে কিনা আগামী 10 জুলাই তার ফয়সালা জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালকে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ কল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর কোনো ভিত্তি নেই। শেখ হাসিনার উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়েই এমন অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। তিনি মামলা থেকে আসামিদের প্রত্যাহারের আবেদন করলে তার বিপক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউশন। জানান, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণে। ডিফেন্সের পক্ষে 4 শুনানি সম্পন্ন হয়েছে। আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আগামী 10 জুলাই 2025 তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিন এ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। এছাড়াও চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অলিউল রনি, নাগরিক, ঢাকা। অবশেষে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের নিয়ন্ত্রণ বুঝে নিয়েছে রাষ্ট্রায়ত্ত ড্রাইডক লিমিটেড। প্রায় 17 বছর পর সরে গেল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার। বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ, সাথে রয়েছেন দিদারুল ইসলাম। দীর্ঘদিন ধরে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। এ টার্মিনালে প্রতি ঘন্টায় 30টিরও বেশি কন্টেইনার জাহাজ ওঠানামার সক্ষমতা রয়েছে। বছরে এখন 12 থেকে 13 লাখ কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে আধুনিক এই টার্মিনালটিতে।
রোববার রাত 12:01 চট্টগ্রাম বন্দর ও ড্রাইডক কর্তৃপক্ষ এনসিটির দায়িত্ব বুঝে নেয়। এই সময় বন্দর, ড্রাইডক এবং সাইড পাওয়ার ট্যাক কর্তৃপক্ষের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড তথা ডিপিএম পদ্ধতিতে আগামী 6 মাস এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড। সবকিছুই আগের মতোই আছে এবং সাইড পাওয়ার টেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাইডকের কর্মকর্তা। তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, সবকিছু যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। দায়িত্ব পরিবর্তন হলেও বন্দর ব্যবহারকারীরা আগের মতোই সেবার প্রত্যাশা করছেন। আমরা চাই না যে কোনো রকমই আপনার কোনো বিশৃঙ্খলা হোক এবং সেই বিশৃঙ্খলা এড়াবার জন্যই আমার মনে হয় সম্ভবত বন্দর যে সিদ্ধান্তটা নিয়েছে ড্রাইডককে আপনার সাথে রাখার, তো এটি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যাতে করে ভবিষ্যতে যেন আমাদের কাজগুলোর বিষয়গুলো এবং এটা খুব স্মুথলি চলে। 5টি জেটি থাকা দেশের সবচেয়ে বড় এই টার্মিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া শুরু করে বিগত আওয়ামী লীগ সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার এ কার্যক্রম এগিয়ে নেয়। চলতি বছরের নভেম্বরে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে চলমান আন্দোলন অব্যাহত রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। নাগরিক সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। নাগরিক সংবাদে স্বাগত আবারও। দীর্ঘ ধকল কাটিয়ে অবশেষে উত্থানে ফিরেছে পুঁজিবাজার। বিনিয়োগকারীদের লোকসানের মাত্রাও কমছে ধারাবাহিকভাবে। নীতি নির্ধারণী মহলের সম্মিলিত প্রচেষ্টা ও রাজনৈতিক ইতিবাচক পরিস্থিতিতে এগোচ্ছে শেয়ার বাজার। সানি আহমেদের রিপোর্ট। বিএসইসির কমিশনার যখন আগের চেয়ারম্যানের সুরে কথা বলেন যে পুঁজিবাজার খেলার জন্য প্রস্তুত, তখন আস্থা না ফিরে আর যাবেই বা কোথায়। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক, আসন্ন নির্বাচন ও নীতি নির্ধারণী মহলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় অনেকটাই ঘুরেছে পুঁজিবাজার। গত 9 কার্যদিবসের মধ্যে একদিন ছাড়া সব দিনই ইতিবাচক আচরণ করেছে শেয়ার বাজার। এই সময় সূচক বেড়েছে 281 পয়েন্ট। দৈনিক লেনদেন 200 কোটির ঘর পেরিয়ে উন্নীত হয়েছে 500 কোটির ঘরে। এছাড়া বাজার মূলধনও বেড়েছে প্রায় 19,000 কোটি টাকা। নতুন গভর্নমেন্ট যদি একটা সামনে ইলেকশনটা হয়, ইলেকশন হলে আশা করি আমরা মার্কেটটা একটা ভালো একটা ইনভেস্টমেন্টের জন্য সুযোগ আসবে এবং ব্যাংক থেকে আমার মনে হয় বন্ড থেকে মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করবে তারা ভালো একটা রিটার্ন পাবে। বর্তমান উচ্চ নীতি সুদ হার কমানোর জন্য জোর তাগিদ রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও জানানো হয়েছে মূল্যস্ফীতি 8% নিচে এলে কমানো হবে নীতি সুদ হার। এতে শেয়ার বাজারও পড়বে ইতিবাচক প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। গভর্নর সাহেব কিন্তু অ্যাকচুয়ালি রাইটভাবে অ্যাপ্রোচ করছে আমি মনে করি। সেটা হলো প্রথমে ওনার যদি লিস্ট অফ প্রায়োরিটিজের মধ্যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা হলো ওনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ স্টেবিলিটিটা উনি মেনটেন করতে চাচ্ছে, তারপর উনি ইন্টারেস্ট রেট রিজিমের উপর উনি হাত দেবেন। পুঁজিবাজারের ক্যান্সার নেগেটিভ ইকুইটি সমাধানে বিএসইসি যে পথে হাঁটছে সেটি কার্যকর হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তাই দুর্বল ব্যাংকগুলোকে যেভাবে সরকার বাঁচিয়েছে তেমনি করে 10,000 কোটি টাকার নেগেটিভ ইকুইটির সমাধানও জরুরি বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। নেগেটিভ ইকুইটি এখনো পর্যন্ত একটা বড় ইস্যু। নেগেটিভ ইকুইটির রেজলিউশনটা আমি মনে করি যে সরকারকে খুব স্ট্রংলি দেখা উচিত। যে পদ্ধতিতে হয়তোবা বিসেক চিন্তা করছে যে তারা নেগেটিভ ইকুইটিটাকে রিজলভ করবে, এটা হয়তোবা ওই পদ্ধতিতে নাও করা যেতে পারে। দেরিতে হলো সরকার বর্তমান শেয়ার বাজারকে ভালো করতে দেখাচ্ছে আন্তরিকতা। তবে সেনসিটিভ এ মার্কেটের তাল রক্ষার নানা চ্যালেঞ্জ নিয়ে বিএসইসিকে এগোতে হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। নাগরিক সংবাদে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। নাগরিক সংবাদে স্বাগত আবারও। টাঙ্গাইলে বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে সহ দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় মোট 6 জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন অন্তত 20 জন। দুপুরে টাঙ্গাইলের ধনবাড়িতে বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়, এতে মা ছেলে সহ 3 জন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। উপজেলার ঢাকা জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন ময়মনসিংহে। জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার গফরগাঁও হোসেনপুর হাইওয়ে বাইপাস সড়কের 5 বাগ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাস হেলপার নিহত হয়েছেন। এই ঘটনায় নারী সহ আহত হয়েছেন অন্তত 15 জন। শ্রীলঙ্কায় সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আগামীকাল মাঠে নামবে মিরাজরা। গত রাতে তারা কলম্বো থেকে ক্যান্ডি পৌঁছেছেন। দ্বিতীয় ওয়ানডে জেতার আনন্দে ফুরফুরে মেজাজে রয়েছেন ক্রিকেটাররা। এখন সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের স্বপ্ন বুনছেন তারা। বাংলাদেশ ক্যান্ডিতে ভালো ক্রিকেট খেলে অভ্যস্ত, তবে এজন্য 3 বিভাগে ধারাবাহিক উন্নতি করায় টাইগারদের লক্ষ্য। বিশেষ করে গত 1.5 বছর ধরে ব্যাটিংয়ের দুর্বলতা চোখে পড়ার মতোই। প্রথম ম্যাচের ব্যাটিং ধস আর দেখতে চান না কেউই। শেষ ম্যাচে বাদ পড়তে পারেন অভিজ্ঞ লিটন দাস, আর বোলিং বিভাগে বাড়তি শক্তি দেবেন স্পিনার তানভীর ইসলাম। মাইক্রোবাস, পিকআপ সহ যানবাহনে ব্যবহার উপযোগী গ্র্যাভিটনের নতুন মডেলের ব্যাটারির উদ্বোধন করেছে ওয়ালটন। রাজধানী বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে এর উদ্বোধন করা হয়। ব্যাটারিগুলো উদ্বোধন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান। সেখানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম সহ সংশ্লিষ্টরা। ওয়ালটনের নতুন গ্র্যাভিটন সিরিজের কার ব্যাটারিগুলো জাপানের মান অনুযায়ী তৈরি, যা নিরাপদ ও নিরবচ্ছিন্ন পারফরমেন্স নিশ্চিত করে। 7টি মডেলের ব্যাটারিগুলো দেশের সব ডিলার শোরুমে পাওয়া যাচ্ছে। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।